আবারও কর্মবিরতির ডাকে চিকিৎসকরা এবং বারবার সমালোচনা ভিত্তিকে যে প্রশ্ন উঠছে যে গতবারে যখন কর্মবিরতি চলেছিল সেই সময় দেখা গেছিল যে বেসরকারি হাসপাতালে 40% চিকিৎসা বাড়ছে, শুধুমাত্র সরকারি চিকিৎসা ক্ষেত্রে পরিষেবা দেওয়া হচ্ছে না বলে বারবার এই প্রশ্ন উঠেছে যে তার মানে কি সরকারি চিকিৎসকেরা, সরকারি ক্ষেত্রের জুনিয়র চিকিৎসকেরা ইচ্ছাকৃতভাবে বেসরকারি চিকিৎসা ক্ষেত্রের আয় বাড়াচ্ছেন? এই প্রশ্নে কি বলছেন জুনিয়র চিকিৎসকেরা? আজকে কলেজ স্কোয়ার থেকে একেবারে ধর্মতলা পর্যন্ত মিছিল, জুনিয়র চিকিৎসকদের মহা মিছিল। শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা নয়, তার সঙ্গে সাধারণ নাগরিক থেকে শুরু করে একেবারে সাংস্কৃতিক মহলের ব্যক্তিত্বরা উপস্থিত রয়েছেন। এখন একেবারে ধর্মতলাতে সমাবেশ চলছে, সেই সমাবেশে জড়ো হয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ। সেখানে তারা কি বলছেন? বারবার একটা প্রশ্ন উঠেছে যে কর্মবিরতি ছাড়া কি আন্দোলনের আর কোনো অপশন ছিল না, আন্দোলন আর অন্য কোনো রাস্তায় করা যেত না? এমনও প্রশ্ন উঠেছে যে পুজোর ছুটিতে ডাক্তাররা যাওয়ার জন্য এই ফন্দি এঁটেছেন। কি বলছেন জুনিয়র চিকিৎসকেরা আমরা শুনে নেব। প্রথম কথা যেটা বারবার সমালোচনায় উঠছে যে এই যে চিকিৎসকেরা আবার কর্মবিরতির ডাক দিল, এই কর্মবিরতি ছাড়া কি আন্দোলনের আর কোনো উপায় ছিল না? আপনারা কি বলছেন? আমাদের এখন সত্যি কথা বলতে আমরা কোণঠাসা হয়ে গেছি। সরকারের পক্ষ থেকে আমরা অনেকবারই দেখেছি যেটা সুপ্রিম কোর্ট বলেছিল যে হচ্ছে কনফিডেন্স বিল্ডিং মোশন। তা আমরা হচ্ছে অনেকবার নবান্ন গেলাম, কালীঘাট গেলাম এবং আমাদের তখন কিছুটা কনফিডেন্স বিল্ড হয়েছিল যে আমরা যাদের অপসারণ চেয়েছিলাম তাদের অ্যাটলিস্ট ট্রান্সফার করা হয়েছিল, যে এই কিছুটা জিনিসটাতে আমাদের ভেবেছিলাম যে আমাদের কনফিডেন্স বাড়বে। কিন্তু তার পরবর্তীকালে দেখি যে আমরা যে মিনিমাম যে সেফটি সিকিউরিটির দাবিটা রেখেছিলাম সেটা এখনও যতই 26%, 33%, 40% যতই কাজ দেখানো হোক, ইন গ্রাউন্ড রিয়ালিটি সাগর দত্ত মেডিকেল কলেজে, সিএনএমসিতে আমার কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি এখনও জিরো। যেখানে এখন ডাক্তার, সিস্টার, আমাদের হচ্ছে নার্সরা, আমাদের গ্রুপ ডি হেলথ যারা ওয়ার্কার রয়েছে তারা যদি আক্রান্ত হয় তাহলে গ্রাউন্ড রিয়ালিটিতে দাঁড়াচ্ছে যে এখনও নিরাপত্তার ব্যবস্থা জিরোই হয়েছে। রেস্টরুম ওইগুলো সব বাদ দিন, আমরা জানি সেগুলো সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এটা আমাদের দেওয়া ডেডলাইন ছিল না। এটা হচ্ছে স্টেটের যিনি লয়ার ছিলেন তিনিই বলেছিলেন যে 14 দিনের মধ্যে হয়ে যাবে। তাহলে আজকে হচ্ছে এতদিন অতিক্রান্ত হওয়ার পর কেন এই সংখ্যাগুলো আসছে, যে এই 26% কেন আসছে এবং তার বিরুদ্ধে এবং আমাদের এই যে উপর আক্রমণ আসছে, আমাদের যে বিভিন্ন জায়গা থেকে থ্রেট আসছে যে আরেকটা আর্জিকর করে দেবো, আরেকটা এই করে দেবো, আরেকটা ওই করে দেবো, তো 50,000 একটা ছেলে ঢুকিয়ে দেখিয়ে দেবো কি বলে। এবং সেই জিনিসগুলোর বিরুদ্ধে আমরা দেখছি যে সিজ ওয়ার্ক না করলে আমরা আমাদের নিজেদের সেফটি, নিজেদের সিকিউরিটি নিজেদের হাতে যদি না তুলে নিই তাহলে আমরা কিছুতেই সেটা আমরা আদায় করতে পারবো না। কিন্তু এটা ঠিক, আমি এটা অবশ্যই মানি যে সিজ ওয়ার্কটা আমরা আবার যে ঘোষণা করছি, উই আর ভেরি মাচ অ্যাওয়্যার দ্যাট দিস ইজ এ ভেরি এক্সপেন্সিভ ওয়ে অফ প্রোটেস্ট। আমাকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আমাকে খুব ভালোভাবে পরিচালনা করতে হবে অ্যান্ড অ্যাট দ্য আর্লিয়েস্ট মোমেন্ট আমাদের সিজ ওয়ার্কটা হয়তো তুলে নিতে হবে। কিন্তু আমরা তখনই তুলবো যখন হচ্ছে আমরা সরকার থেকে সদিচ্ছা দেখবো। এই সদিচ্ছা না দেখতে পারি আমার ফোর্সড হবো এই সিজ ওয়ার্ক কন্টিনিউ করে যেতে। বিগত যে কর্মবিরতিটা হয়েছিল সেখানে আমরা দেখতে পেয়েছিলাম সমীক্ষা অনুসারে বেসরকারি হাসপাতালের চিকিৎসার পরিমাণ এবং পেশেন্টের পরিমাণ 40% বেড়েছিল, কারণ সরকারি হাসপাতালে সেই সময় চিকিৎসা অব্যাহত ছিল না। তো আবারও কি এরকম কিছু ঘটনা ঘটতে চলেছে, যেখানে আমরা কালকে সাগর দত্ত মেডিকেল কলেজেও দেখলাম যে একাধিক পেশেন্ট তারা বাড়ি চলে যাচ্ছেন কারণ তারা ঠিকঠাক চিকিৎসা পাচ্ছে না, সুচিকিৎসা পাচ্ছে না, কারণ জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে রয়েছেন। কোনোভাবে কি এটা মনে হচ্ছে যে এই কর্মবিরতি দেওয়ার ফলে বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলোর ইনকাম সোর্স আপনারা বাড়িয়ে দিচ্ছেন? এইটা আমি একটা প্রশ্নের উত্তর আমি একটা অন্য প্রশ্ন দিয়ে করতে চাই, যে এই প্রশ্নটা আপনাদের মানে নেক্সট প্রশ্নটাই মনে জায়গা উচিত যে আজকে তো জুনিয়র চিকিৎসার সংখ্যা মাত্র 7,000, বাকি 93,000 কোথায়? তারা কি পরিষেবা দিচ্ছে? আজকে জুনিয়র ডাক্তাররা, আমি নিজে জুনিয়র ডাক্তার, আমি মেদিনীপুর মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ার পিজিটি, আমি তো হচ্ছে শিক্ষানবিশ, আমি তো হচ্ছে এখন শিখছি। আমি সেই শেখার মধ্যে দিয়ে যেটুকু পরিষেবা দিতে পারছি সেটা কখনোই গোটা পরিকাঠামো হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। সেটা কোনো দিনই হচ্ছে আমার হেলথ সিস্টেমের গোটা জিনিসটা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। আজকে আমি যদি কর্মবিরতিতে যাই, টেকনিক্যালি আমার কিন্তু এই কর্মবিরতি যেটুকুই চলুক না চলুক সেটা কিন্তু পরবর্তীকালে রিফ্লেক্ট হওয়াটা কোনো দিনই উচিত নয়। আমরা যে কর্মবিরতিতে যাচ্ছি এবং তার জন্য যে লোকে বলছে যে শিক্ষাটা আমাদের স্বাস্থ্য পরিকাঠামোটা পড়ে যাচ্ছে, তাহলে আপনাকে এই জিনিসটাই বুঝতে হবে যে জুনিয়র ডাক্তাররাই চালাচ্ছে তার স্বাস্থ্য পরিকাঠামো। তাহলে হচ্ছে যেখানে কাজ করার কথা 70,000 থেকে 80,000 জন ডাক্তারের, সেখানে কাজ করছে মাত্র সেই 7,500, এবং সেই 7,500 জন ডাক্তারের ওপর দিয়ে ঘাড় ভেঙে
যে হচ্ছে 36 ঘন্টা 48 ঘন্টা ডিউটি করে আসতে হচ্ছে। আমি নিজে 24 ঘন্টা ডিউটি করে ট্রেন ধরে হচ্ছে মেদিনীপুর থেকে কলকাতায় এসেছি, এবং এই যে অবিচারটা আমাদের প্রতি হয়ে চলেছে বছরের পর বছর, দশকের পর দশক, এবং সেই দশকের পর দশক আজকে একটা বয়লিং পয়েন্ট এসছে। আজকে অভয়া নিজে 36 ঘন্টা ডিউটি করতে করতে আক্রান্ত হয়েছেন, এবং তার জন্য আমাদের এটা খুব একটা সেন্সিটিভ পয়েন্ট যে এতটা সেবা দেওয়ার পরও কেন এই পরিণতি দাঁড়ায়। এবং আপনি বলছেন বেসরকারি হাসপাতালের কথা, অবশ্যই আজকে যদি সরকারি জায়গায় পরিষেবা না পাওয়া যায়, যদি আজকে জুনিয়র ডাক্তাররাই যদি স্বাস্থ্য পরিষেবা চালায়, তাহলে হচ্ছে আজকে জুনিয়র ডাক্তাররা যে দাবিগুলো করছে স্বাস্থ্য পরিষেবা নিয়ে, সেগুলোও শুনতে হবে, সেগুলো অবশ্যই আমাদের শুনতে হবে রাজ্যকে, এবং সেটার দাবিতেই আমরা আজকে নেমেছি, কর্মবিরতি করছি। আজকে আমরা এই মহামিছিল করছি, এরপর আমরা মহাসমাবেশ করব, এবং আমাদের পরবর্তী কর্মসূচি সেখান থেকে আলোচনা হবে। আজকে কর্মবিরতি আমরা এই জন্য বেছে নিইনি যে আপনাদের জনসাধারণের আমরা কোনো রকমের বিপদে ফেলতে চাই। বিশ্বাস করুন, আপনাদের পাশে আমরা প্রথম দিন থেকে আছি, আজকেও আছি। আজকে আমাদের আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট, আমাদের উপর যেরকম ভরসাটা শুরুতে রেখেছিলেন, সেই ভরসাটা যেটা আজকেও আপনারা দেখাচ্ছেন, যে আপনারা আমাদের সাথে যেভাবে দাঁড়িয়েছেন, তার থেকে আমরা জানি যে আপনারা সেই ভরসাটা রাখছেন, সেটা রেখে যান। এই কর্মবিরতিটা আমাদের একমাত্র আমাদের স্বর প্রশাসন অবধি পৌঁছানোর জন্য নিতে হয়েছে। দেখুন, আজকে 19 তারিখে আমাদের প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, 19 থেকে 1 অক্টোবর অবধি আমরা বসেছিলাম, প্রতিশ্রুতির কিছু আসবে, সেখান থেকে কোনো অর্ডার বেরোবে, একটাও অর্ডার পাইনি। কালকে কর্মবিরতিতে যাওয়ার সাথে সাথে 2টো অর্ডার বেরিয়ে গেল। তাহলে বুঝতে পারছেন, আপনারাও বুঝতে পারছেন যে কি ব্যাপারটা চলে। আজকে কর্মবিরতিটা আমাদের যেতে বাধ্য এই জন্য হয়েছে, যাতে একবার ওনারা আবার টনকটা নড়ে যে আমরা আছি রাস্তায়, আমরা রাজপথ ছেড়ে যাইনি, আমরা যুদ্ধক্ষেত্র ছেড়ে যাইনি, আমরা আজও রয়েছি, বিচার না পাওয়া অবধি আমরা থাকবো। আর সাধারণ মানুষের কাছে আমার এইটুকুই বলা যে আপনারা বিশ্বাস রাখুন আমাদের ওপর, যেরকমভাবে প্রথম দিন থেকে রাখছেন। আমরা আপনাদের ক্ষতি কোনোভাবে করব না, আমরা দুর্গাপুজোর সময়ও আপনাদের ক্ষতি হতে দেব না কোনো রকম ভাবে, এই বিশ্বাসটা রাখুন। বারবার একটা প্রশ্ন উঠছে যে বেসরকারি হাসপাতালের যখন আগের কর্মবিরতি ছিল, সেই সময় 40% ইনকাম বেড়েছিল, পেশেন্ট বেড়েছিল শুধুমাত্র সরকারি হাসপাতালের কর্মবিরতির জন্য। এরকম প্রশ্ন উঠছে যে সরকারি হাসপাতালের চিকিৎসকরা তাহলে কি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের সুবিধা করে দিচ্ছে? আমাদের খালি একটাই কথা বলে আসছি আমরা, এই ধরনের যা আপনারা বলছেন, তার মানে কি আপনারা আমাদের শিক্ষক বা অভিজ্ঞ ডাক্তার তাদেরকে আপনারা অবমাননা করছেন? কারণ আমরা যখন রাস্তায় নেমেছিলাম, উই হ্যাড টু বি ওয়ার্কিং অ্যাজ ফুড সোলজার্স, যাতে ওনারা বেশি করে কাজ করতে বাধ্য হয়েছিলেন। আমি আজ রাস্তায় এখানে আছি কারণ আমার শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তারা বেশি করে পেশেন্ট দেখেছেন। তো কোনো মতেই আমরা এখানে বলতে পারি না যে আমরা যেটা পিছিয়ে এসেছি, সেটা পুরো আমাদের বাংলার স্বাস্থ্য সংগঠন ভেঙে পড়েছে। এটা যদি হতো তাহলে আপনারা প্রশ্ন করুন যে তারা রিক্রুটমেন্ট যারা আছে তারা কোথায় আছে, তাহলে রিক্রুট করুন। তাহলে স্বাস্থ্যক্ষেত্রের ব্যাপারে আরও প্রশ্ন ওঠা উচিত। আরও প্রশ্ন উঠবে যে কেন আমরা এখানে স্বাস্থ্যক্ষেত্রের কথা বলছি, আমরা রুগীর কথা বলছি, খালি আমরা যে এখানে পদে নেমেছি, বিচার তো আছেই, যাতে আমরা জনসাধারণের সামনেও এই কথাটা পেশ করতে পারি যে একটি মানুষ যখন রুগী হয়ে থাকে, সব থেকে মোস্ট দিশাহারা হয়ে যায়। ওরা জানতে পারে না কোন হসপিটাল যাবে, কোন বেড ভ্যাকেন্ট আছে, কতখানি পেশেন্টের ওখানে সেবা পাবে, ওখানে সিটি মেশিন কাজ করছে কিনা, ওখানে পরিষেবা চালু আছে কিনা, সেটা আমি জানি না এখানে বসে, আপনিও জানেন না, আমিও জানি না। এটা জানার জন্যেই আমরা একটা দাবি ছিল, ওয়ান অফ দ্য পার্থের মধ্যে অন্তর্গতের দাবি ছিল টু দ্য চিফ সেক্রেটারি মনোজ পাল স্যার, যে আমরা একটা ট্রান্সপারেন্সি স্বচ্ছভাবে রাখতে পারি, যাতে আমরা খালি বিচার এসেছি এবং প্রত্যেকটি মানুষ জনগণের জন্যও আমরা আওয়াজ তুলছি। এই আওয়াজ খালি আমার একার নয়, বাঙালি সমাজের নয়, পেছনে তাকিয়ে দেখুন, এটা সবার আওয়াজ, এটা জনগণের লড়াই, সবার লড়াই। আজাদি স্লোগান, বারবার প্রশ্ন উঠছে যে প্রতিবাদ মিছিল থেকে আজাদি স্লোগান কেন, কি বলছে? আজাদি কথার অর্থ স্বাধীনতা। এই আন্দোলনে নারী স্বাধীনতা, নারী অধিকার নিয়ে প্রশ্ন প্রথম থেকেই তোলা হচ্ছে, এবং সেই কারণেই আমরা এই আজাদি চাইছি, যাতে আমরা সমমর্যাদা এবং সম অধিকারের সঙ্গে এই সমাজে বাস করতে পারি। সেই জায়গা থেকে আজাদি স্লোগান দেওয়া। এবার একেবারেই মনে হয় না যে দেশ বিভক্ত করার কোনো স্লোগান, কারণ আমরা আমাদের দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই, যে কোনো নির্যাতন থেকে স্বাধীনভাবে বাঁচতে চাই, আমাদের কর্মের অধিকার নিয়ে স্বাধীনভাবে বাঁচতে চাই, এবং এই স্লোগান আসলে এটারই বার্তা দেয়। জুনিয়র চিকিৎসকদের মিছিল নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, পুজোর ছুটি কাটাতে তারা মিছিলে নেমেছেন, তারা পুজোর ছুটি কাটাতে কর্মবিরতি করছেন, তাদের একটাই উদ্দেশ্য যে ছুটি নেব, কি বলছে?
আমরা বারে বারে দেখেছি যে পুজোর সময়কালীন ডাক্তারদের বলুন বা পুলিশদের বলুন কোনোভাবেই ছুটির কোনো অবকাশ থাকে না, তারা ছুটি কাটানোর জন্য আন্দোলনে আসছেন না। তাহলে যদি এতটাই তাদের সুপরিকল্পিত ভালো জায়গা হতো, সাগর দত্তে এই হামলা আমরা দেখতাম না, কালকে টালিগঞ্জে রাত দখল আন্দোলনকারীদের উপরে যে হামলা হয়েছে সেটা আমরা দেখতাম না। বোঝাই যাচ্ছে সিস্টেমে গলদ রয়েছে এবং এই গলদের কথা মাথায় রেখেই আসলে সবাই আন্দোলনের মধ্যে রয়েছে এবং সেটাকেই মাথায় রেখে তারাও আন্দোলনে কী স্টেপ নেবেন সেটা ডিসাইড করছে। সরকারি হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বহুদিন ধরে প্রশ্ন রয়েছে, সেখানে ঠিক মতন রিক্রুটমেন্ট করা হয় না, সাধারণ মানুষদের বারে বারে হেনস্থা হতে হয়েছে। এটা শুধুমাত্র এমন বিষয় নয় যে আন্দোলনের কারণেই আসলে সরকারি হাসপাতাল ঠিক মতন চলছে না, কারণ আমরা বারে বারে দেখেছি যে সাধারণ মানুষ প্রত্যেক দিন আন্দোলন হোক কি না হোক তারা হেনস্থা হতে বাধ্য হচ্ছেন, কারণ ঠিক মতন ইকুইপমেন্ট থাকে না, ঠিক মতন ডাক্তারদের রিক্রুটমেন্ট করা হয় না। সুতরাং সরকার যদি নিজের কাজ ঠিক মতন না করে, মানুষজন কোথাও তো সুস্থ হওয়ার বিষয় বেছে নেবেন, সেখান থেকে তাদের প্রাইভেট হাসপাতালে যেতে হচ্ছে, যেখানে লাখে লাখে টাকা ব্যয় করে তাদেরকে তাদের চিকিৎসা করাতে হচ্ছে। আমার মনে হয় যে শুধুমাত্র আন্দোলনের জন্য চিকিৎসা পাচ্ছেন না সেটা নয়, সরকার এই দোষারোপ ছেড়ে আসলে নিজের কোথায় কোথায় গলদ আছে সেইটা ভাবা কোথাও জরুরি। প্রশ্ন যাবো যে এই যে কর্মবিরতি বারবার একটা সমালোচনা উঠছে যে কর্মবিরতি ছাড়া কি আর কোনো অপশন ছিল না ডাক্তারদের জন্য চিকিৎসকদের কাছে আন্দোলন? আমরা এর আগে যখন চিফ সেক্রেটারির সঙ্গে মিটিং করেছি, তারপরে আমরা মনে করেছিলাম প্রশাসনের তরফ থেকে একটা সদর্থক ভূমিকা নেওয়া হয়েছে, সেই জায়গা থেকে আমরা বলেছিলাম, আমরা স্পষ্টভাবে জানিয়েছিলাম আমরা এসেন্সিয়াল সার্ভিস শুরু করছি। কিন্তু তারপরেও বর্ধমান মেডিকেল কলেজের ঘটনা, সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনা, এই ঘটনাগুলোয় যেভাবে ডাক্তার হয়রানি করা হচ্ছে, স্বাস্থ্যকর্মীদেরকে পেটানো হচ্ছে, তা পরিষ্কার প্রমাণ করে দেয় যে আমাদের নিরাপত্তার ঠিক কতটা অভাব রয়েছে, আমাদের কর্মক্ষেত্রটি কতটা অসুরক্ষিত। সেই জায়গা থেকে আমরা আবার বাধ্য হয়েছি কর্মবিরতিতে ফেরত যেতে, আমরা বাধ্য হয়েছি এই সিদ্ধান্ত নিতে, কারণ আমরা সত্যিই চাই না আমাদের আরেকটা বোন আরেকবার অভয়া হোক। আগেরবারের কর্মসূচিতে আমরা দেখেছিলাম যে সুরক্ষা অনুযায়ী বেসরকারি হাসপাতালের চিকিৎসার খরচ 40% বেড়েছে। দেখা গেছিল যে সরকারি হাসপাতালে যেহেতু চিকিৎসা পাচ্ছে না মানুষ, বেসরকারি হাসপাতালে চলে যাচ্ছে। এবারের কর্মসূচির ফলেও কি এরকম? আমরা আগেরবারে যখন কর্মবিরতিতে গেছিলাম, যেভাবে সিনিয়র ডাক্তাররা রোগী পরিষেবা দিয়েছেন, আউটডোর সামলেছেন, ইনডোর পরিষেবা সামলেছেন, অপারেশন করেছেন, তার পক্ষেই আমাদের আন্দোলন করা সম্ভব হয়েছে। এখনও আমরা বারংবার বলছি আমরা কর্মবিরতিতে যাচ্ছি, আমরা কাজে যোগ দিতে চাই, আমরা কাজ করতে চাই, কিন্তু যেভাবে ঘটনাগুলি বারংবার প্রমাণ করে দিচ্ছে যে আমাদের নিরাপত্তার অভাব আছে, আমাদের সুরক্ষার অভাব আছে, সেই জায়গা থেকে আমরা বাধ্য হচ্ছি কর্মবিরতিতে যেতে। আমরা আশা রাখবো প্রশাসন এবং সরকারের তরফ থেকে তাড়াতাড়ি আমাদের দাবিগুলির ন্যায্যতাকে দেখে নেওয়া হবে এবং সেই অনুযায়ী সদর্থক ভূমিকা রাখা হবে, তাহলে আমরা তৎপরে দ্রুততার সঙ্গে কাজে যোগ দিতে চাইছি। আমাদের আন্দোলন 5 দফা দাবিতে 9ই আগস্ট থেকে চলছে। সেই দাবির মুখ আমাদের যেটা ডিমান্ড ছিল সেটা হচ্ছে অভয়ার ন্যায় বিচারের যে প্রক্রিয়া তার দ্রুত তদন্ত করা হোক এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হোক। আমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দাবিতে আমরা বারংবার বলতে বলছি কি স্বাস্থ্যক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হচ্ছে, যে ব্যাপক অরাজকতা চলেছে এবং যে নিরাপত্তার অভাব, যে সুরক্ষার অভাব আমাদের চোখের সামনে একদিনে উঠে এসছে, আমরা সত্যি কাজে ফিরতে চাই, কিন্তু কাজে ফেরার কোনো পরিবেশ আমাদেরকে দেয়া হচ্ছে না। মাননীয় সুপ্রিম কোর্ট যেখানে পরিষ্কার কথা বলেছে যে এত সিভিয়ার একটা বিষয়, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় এত স্লো গতিতে কাজ কেন হচ্ছে, সেই জায়গা থেকে আমরা কি করে বলবো? সুপ্রিম কোর্টও যেখানে একই জিনিস বলছেন যে সত্যি নিরাপত্তা নেই, সেই জায়গা থেকে সত্যি আমরা কোন পরিবেশে কাজে ফিরতে পারবো?